গত শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে 11 মার্চ ক্যান্টনমেন্টে সার্জিস এবং হাসনাত তারা যখন ক্যান্টনমেন্টে ছিলেন তাদেরকে সেখানে প্রস্তাব দেওয়া হয় যে আওয়ামী লীগকে শর্ত সাপেক্ষে পুনর্বাসনের একটি তাদেরকে প্রস্তাব দেওয়া হয়, যেখানে সাবের হোসেন চৌধুরী কিংবা শিরিন শারমিন চৌধুরী যাদেরকে নেতৃত্বে নিয়ে এসে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের একটা সুযোগ সৃষ্টির একটা তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তো সেখানে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছিলেন যে আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। এমন একটি ফেসবুক পোস্ট দিয়ে যখন পোস্ট দিল হাসনাত আবদুল্লাহ, এরপরই কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মাঠ কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রেক্ষিতে আমরা কিন্তু আজকে দেখলাম যে সার্জিস আলম, যিনি আরেক মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপির, তিনি আজকে একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন যে 11 মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন। তিনি কিন্তু মানে যা ঘটনা সেখানে ঘটেছে সেই ঘটনা তিনিও তুলে ধরেছেন, সার্জিস আলমও একই ঘটনা তুলে ধরেছেন, কিন্তু তিনি ভিন্ন ভাষায় সেটিকে এখানে লিখেছেন। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ যেভাবে একটু কড়া ভাষায় বলেছিলেন সেই জায়গাটিকে কিন্তু একটু নরম স্বরে কিন্তু এখানে আমরা দেখছি যে সার্জিস আলম তিনি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছেন। আমরা সার্জিস আলমের পোস্ট যদি একটু পড়ার চেষ্টা করি, সেখানে তিনি বলেছেন যে মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্য অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত পোষণ করছি, তিনি কিন্তু এভাবে করেই লিখেছেন। এরপরে আমরা যদি দেখি যে সার্জিস আলম তিনি আরও লিখেছেন যে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না। যেখানে আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ সেটিকে প্রস্তাব বলেছে, সেখানে সার্জিস আলম কিন্তু তার পোস্টে বলছেন যে আমি এটিকে সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। এবং তিনি আরও এখানে লিখেছেন যে অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে, যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা থ্রেড ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার কাছে মনে হয়নি, এটি সার্জিস আলম বলছেন। এবং তিনি আরও বলছেন যে এবং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটি তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, সেটি কিন্তু এখানে তিনি লিখেছেন। এবং আমরা যদি আরেকটু দেখি হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যকে তিনি কোট করে বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারবে কিংবা আদৌ ফিরে আসতে পারবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এমন সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল, এটি কিন্তু সার্জিস আলমও বলেছেন। হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কোট করে আছেন সার্জিস আলম, তিনি সেখানে আবার কোট করেছেন যে আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চাই নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন। এখানে হাসনাত আবদুল্লাহ যেই কথাটি লিখেছেন সেটি কিন্তু সার্জিসও এখানে লিখেছেন এবং তিনি তার সেই ভাষাটিকে অন্যভাবে বলতে গিয়ে তিনি সার্জিস সেখানে বলেছেন যে এই কনভারসেশনটা হয়েছে এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরবো, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি এবং বয়সে তুলনামূলক বেশি সিনিয়র ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে কেউই আসলে
জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারে কথা বলার কথা সেভাবেই নাকি সেনাপ্রধান তাদেরকে সেদিন বলেছিলেন, সেটি কিন্তু এখানে সার্জিস আলম সেভাবে করে এখানে উপস্থাপন করেছেন। আমরা আরেকটি বিষয় দেখব যে এরপরই হাসনাতের সেই পোস্টের পরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত না ওয়াকার এরকম ফেসবুক পোস্ট কিংবা স্লোগানও আমরা শুনেছি, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না, সেটি কিন্তু এখানে আজকে সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন, এভাবে করে সার্জিস বলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়, এটি কিন্তু হাসনাত আবদুল্লাহর যে পোস্টটি ছিল তার এগেনস্টে কিন্তু আজকে এখানে সার্জিস আলম এভাবে করে এখানে বলছেন। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে সেটিও তিনি হচ্ছে মানে তাদের বক্তব্য, এটা হাসনাতের বা সার্জিসের বক্তব্য নয় বলে কিন্তু তারা এখানে তার ফেসবুক পোস্টে কিন্তু তিনি পরিষ্কার করেছেন সার্জিস আলম। এবং আরেকটা বিষয় আমরা যদি দেখি যে সার্জিস আলম তার ফেসবুক পোস্টে আরও বলেছেন যে এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই, আমি ভুল করতে পারি কিংবা এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে। তিনি যেই মন্তব্যটির পর্যায়ে করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সেই অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম, অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমত্য না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। এভাবে করে কিন্তু সার্জিস আলম আরেকটি মন্তব্য করেছেন। কিন্তু তিনি বলছেন আবার যে কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, অর্থাৎ হাসনাতের স্ট্যাটাসকে তিনি এখানে বুঝিয়েছেন, এই প্রক্রিয়াটি আমার কাছে সমীচীন মনে হয়নি। হাসনাতের সেই ভাষা কিংবা যেভাবে করে তিনি ফেসবুকে তুলে ধরেছেন সেটিকে সার্জিস আলম সমীচীন মনে করেননি। এবং তিনি আরও একটি বিষয় লিখেছেন যে আমরা দেখছি যে আমার এই বক্তব্যে তিনি বলছেন যে আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে, এটার জন্যে অনেকে আমার সমালোচনা করতে পারেন কিংবা আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা না ভাসিয়ে মানে তিনি গা না ভাসানোর কথাই কিন্তু এখানে আসলে বলছেন। আরেকটা বিষয় তিনি এখানে বলেছেন যে তারা যেভাবে করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে, ঠিক একইভাবে এখনও কিন্তু তারা সেই সার্জিসের কিছু হলে কিংবা হাসনাতের কারো কিছু হলে তারা কিন্তু এখনও সেভাবে করে বাংলাদেশের স্বার্থে তারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যেতে আবারও প্রস্তুত রয়েছেন, সেটিও কিন্তু তিনি এখানে বলেছেন। তিনি বলছেন যে আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে, এভাবে করে তিনি এখানে মন্তব্য করেছেন। এবং তিনি শেষে আরও একটি বিষয় সার্জিস সেখানে বলেছেন যে আমি বিশ্বাস করি আমাদের এই বিবেক বোধের জায়গাটুকুই আমাদেরকে সঠিক পথে রাখবে, আত্মসমালোচনা করার এই মানসিকতাই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। তিনি একটা বিষয় খুব ক্লিয়ার করে এখানে বলেছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তাদের যে সেদিন কথা হয়েছিল সেই কথার প্রেক্ষিতে যেখানে আমরা দেখলাম যে হাসনাত আবদুল্লাহ যিনি মন্তব্য করেছেন বা ফেসবুক পোস্টে লিখেছেন যে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আর আজকে সার্জিস আলম সেটিকে বলছেন যে সেটিকে অন্য ভাষায় একটু নরমভাবে তিনি যেখানে বলেছেন। এবং দুজনের বক্তব্যে কিন্তু পোস্টে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তারা বলছেন যে আওয়ামী লীগ যে কোনো ভার্সনেই আসুক না কেন, আসার চেষ্টা করুক না কেন, সেটি তারা কখনোই মেনে নিবে না। কারণ তারা উল্লেখ করছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে করে গণহত্যা চালিয়েছে, বিগত 16 বছর যেভাবে করে গণতন্ত্রকে
হত্যা করা হয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু তারা তুলে ধরছেন এবং বলছেন যে তারা একেবারে যেভাবে করে কোট আনকোট করে আমি যদি এখানে বলি যে জুলাই গণহত্যা, বিডিআর গণহত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটানো আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বাংলাদেশের রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এভাবে করে কিন্তু সার্জিস আলম তার ফেসবুক পোস্ট আজকে শেষ করেছেন।